হ্যাঁ, প্রথম দিকের বিজ্ঞানীরা তাপকে বলতো অদৃশ্য লিকুইড পদার্থ। তো এই অদৃশ্য লিকুইড পদার্থের নাম তারা দিয়েছিল ক্যালোরি। তারা কি দিয়েছিল? ক্যালোরি। তো এই ক্যালোরি এখনো কিন্তু আমরা ব্যবহার করি। তাপের একটা একক এখনো কি আছে? ক্যালোরি। তো এই ক্যালোরি বলা হতো অদৃশ্য লিকুইড পদার্থকে, এবং এই অদৃশ্য লিকুইড পদার্থ যার কাছে বেশি সে বেশি গরম, যার কাছে কম সে ঠান্ডা। এটাই ছিল তাদের নীতি, এবং এই নীতিকেই বলা হয় ক্যালোরি নীতি। কথা কি বুঝছো তোমরা? আচ্ছা, তো এই অদৃশ্য লিকুইড পদার্থ কেন বলতো? কারণ লিকুইড পদার্থের আচরণের সাথে তাদের মিল পাওয়া যেত। যে এরকম ধরলাম একটা পদার্থ অনেক গরম, তার মধ্যে অনেক পরিমাণ লিকুইড পদার্থ আছে। ধরে নিত যে ক্যালোরি নামের যে লিকুইড পদার্থটা এর মধ্যে অনেক আছে, তো এই পদার্থটার মধ্যে সেটা ছিল কম। আমরা যখন এটাকে সংযোগ করে দেব, এই দুইজনের মধ্যে সংযোগ ঘটলে এই লিকুইডটা এর মধ্যে চলে যাবে। অদৃশ্য লিকুইড পদার্থটা যখন যাবে, গিয়ে এর ভেতরে চলে যাবে, এবং দুইজনের লেভেল যখন সমান হয়ে যাবে, যখন দুইজনের লেভেল সমান হয়ে যাবে, তার মানে এটারটা নিচের দিকে নেমে আসবে, এটার উপরের দিকে উঠে দুইজনের লেভেল সমান হয়ে গেলে তখন এরা তাপ দেওয়া নেওয়া বন্ধ করে দিবে, এবং তখন তারা দুইজনই সমান পরিমাণ গরম থাকবে। তাহলে এই কারণে এই লিকুইড পদার্থের আচরণের সাথে তাপের একটা মিল থাকার কারণে এইটাকে লিকুইড পদার্থ হিসাবেই বিবেচনা করা হতো। কথা কি বুঝছো? অদৃশ্য লিকুইড পদার্থ কেন বলতো? কারণ এটাকে তো খালি চোখে দেখা যায় না, তো এই জন্য এটাকে বলতো যে অদৃশ্য লিকুইড পদার্থ। ভালো কথা। এরপর মানুষের অভ্যাস কি? মানুষের অভ্যাস সবসময় মানুষের ভুল বের করা বা নতুনকে জানার চেষ্টা করা। তো মানুষ অন্যান্য যারা জানলো যে এটা ক্যালোরিমিতির বিজ্ঞানীরা বলছে যে তাপ হচ্ছে লিকুইড পদার্থ, অদৃশ্য লিকুইড পদার্থ, যার মধ্যে বেশি থাকে সে গরম থাকে, যার মধ্যে কম থাকে সে ঠান্ডা থাকে। দুইজনকে সংযোগ করলে ঠান্ডার জনকে গরম জন এই লিকুইড পদার্থ কিছুটা দিয়ে দেয়, দুইজনের লিকুইড পদার্থ সমান হয়ে গেলে তারা তাপ দেওয়া নেওয়া বন্ধ করে দেয়। এই নীতি ঠিক ছিল। এখন তারা বলল আচ্ছা, ক্যালোরি যদি লিকুইড পদার্থ হয়, তাহলে যেই বস্তুটা, মনে করো তারা কি করলো, একটা বস্তুকে নিল, এক খণ্ড লোহা নিল, লোহা মনে করো এটাকে গরম মানে ঠান্ডা অবস্থায়, এটাকে ঠান্ডা অবস্থায় ভর পরিমাপ করলো, দেখা গেল এটার ভর 1 কেজি। এরপর এটাকে অত্যাধিক পরিমাণে গরম করলো, গরম করেও এটার ভর পরিমাপ করলো, তখনও এটার ভর গরম অবস্থায়ও ঠান্ডা অবস্থায় কত? ঠান্ডা অবস্থায় 1 কেজি, গরম অবস্থায়ও 1 কেজি। তো এইটা আরেকটা প্রবলেম তৈরি করলো যে ঠান্ডা অবস্থায় 1 কেজি থাকে, গরম অবস্থায় 1 কেজি থাকে। তাহলে পদার্থ, এই যে ক্যালোরি, যে মানে ক্যালোরিকে যে আমরা কি বলছিলাম, ক্যালোরি হচ্ছে তাপের তাপের যে লিকুইড পদার্থের নাম দিয়েছিলাম ক্যালোরি। এখন এই ঠান্ডা অবস্থায় তার মধ্যে ক্যালোরি ছিল না, এখন গরম অবস্থায় এর মধ্যে কি থাকার কথা? গরম অবস্থায় এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকার কথা। এখন ক্যালোরি যদি লিকুইড পদার্থই হয়, এই লিকুইড পদার্থের কারণে লিকুইড পদার্থের তো ভর থাকার কথা, তাহলে এটা গরম হওয়ার পরে এর ভর কিছুটা বেড়ে যাওয়ার কথা না? হ্যালো, তো এখন ভর ঠান্ডা অবস্থায় 1 কেজি, গরম অবস্থায় 1 কেজি, এটা তাহলে এই যে ক্যালোরি যে লিকুইড পদার্থ, এটার সাথে তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল। তখন তারা গিয়ে জিজ্ঞাসা করলো ওই বিজ্ঞানীদের যে ভাই, যদি ক্যালোরি নামে লিকুইড পদার্থ থাকতোই, অদৃশ্য লিকুইড পদার্থের কারণেই যদি গরম হতো, তাহলে ঠান্ডা বস্তুতে যতটুকু ভর থাকবে লিকুইড অবস্থায় তার থেকে একটু বেশি ভর থাকার কথা। কারণ ক্যালোরি যদি পদার্থ হয়, পদার্থের কি থাকবে? আমরা জানি পদার্থের কি থাকে, আয়তন থাকে এবং ভর থাকে। তো এটা তো নাই তার, তাহলে কি হলো এটা? তখন তারা বলল যে না, এর সাথে আরেকটা অ্যাডজেক্টিভ জুড়ে দিল যে ক্যালোরি হচ্ছে, ক্যালোরি ঠিকই আছে, তারা বলল ক্যালোরি হচ্ছে ভরহীন অদৃশ্য, হ্যাঁ, তরল পদার্থ। তার মানে এই যে ভর নাই, এটার জন্য তারা এর সাথে আরেকটা অ্যাডজেক্টিভ যুক্ত করে দিল যে ভরহীন অদৃশ্য তরল পদার্থ হচ্ছে ক্যালোরি। কিন্তু ক্যালোরিমিতি এই ব্যাপারটা
তারপর থেকেও চলতে থাকলো। তো মানুষ এটা অনেকদিন যাবত এটাই বিশ্বাস করতো যে তাপ হচ্ছে ভরহীন লিকুইড পদার্থ, অদৃশ্য লিকুইড পদার্থ, যার মধ্যে বেশি থাকে সে বেশি গরম থাকে, যার মধ্যে কম থাকে সে ঠান্ডা থাকে, এবং দুটাকে সংযোগ করে দিলে এটা একটা থেকে আরেকটায় চলে আসে যতক্ষণ না পর্যন্ত দুইজনের লেভেল বা দুইজনের পরিমাণ সমান না হয়ে যায়। এই পর্যন্ত ঠিক ছিল। পরবর্তীতে আরেকটা প্রবলেমে পড়লো এই ক্যালোরিমিতি। এই ক্যালোরিমিতি আরেকটা প্রবলেমে পড়লো। এই পর্যন্ত ঠিক ছিল। পরের প্রবলেমটা কি দেখো? পরের প্রবলেমটা হচ্ছে, মনে করো আমি এই আমার হাতটাকে আমি এই টেবিলের সাথে বা এই কাগজের সাথে অনেকক্ষণ যাবত ঘষবো। কথা কি বুঝতেছো? আচ্ছা, আমার হাতটাও ঠান্ডা ছিল, এই কাগজটাও কি ঠান্ডা ছিল, দুইজনই ঠান্ডা। কারো কাছেই ক্যালোরিমিতি অনুসারে কারো কাছেই বেশি ক্যালোরি নাই, কারো কাছেই ক্যালোরির পরিমাণ কম নেই। দুইজনই সমান সমান পরিমাণ, কারণ দুইজনই রুম টেম্পারেচারে আছে। এখন এই দুইজন ঠান্ডা বস্তুকে আমি একজনকে আরেকজনকে দিয়ে ঘষবো। তার মানে আমি হাত দিয়ে যদি এই কাগজটাকে ঘষতে থাকি 10-15 মিনিট জোরে জোরে ঘষলে কি হবে এই জায়গায় বলো তো? আমার হাতও গরম হয়ে যাবে, আমার হাতটাও গরম হলো, কাগজটাও গরম হলো। এখন বলো, ক্যালোরিমিতির বিজ্ঞানীদের কাছে যায় বলা হলো যে এইখানে তাপটা আসলো কোথায়, এইখানে ক্যালোরি আসলো কোথায়? আমার হাতের কাছেও ক্যালোরি ছিল না, এই কাগজের কাছেও ক্যালোরি ছিল না, তাহলে আমি ঘষলাম দুইজনই গরম হয়ে গেল কেন? আমার কথা কি বুঝতেছো? তার মানে এই দুইটা বস্তুর কারো কাছেই ক্যালোরি ছিল না, তাহলে নতুন করে ক্যালোরিটা আসলো কোত্থেকে বা ক্যালোরি উৎপন্ন হলো কোত্থেকে? এইটার কোনো সদুত্তর বা সঠিক উত্তর ক্যালোরিমিতির বিজ্ঞানীরা দিতে পারলো না, বা ক্যালোরিমিতি দ্বারা এটার ব্যাখ্যা করা সম্ভব হলো না, এবং ক্যালোরিমিতি এখানে ফেল করলো। তার মানে এই যে ক্যালোরিমিতি এটা আসলে সঠিক ব্যাখ্যা ছিল না। তখন যেই ব্যাখ্যাটা আসলো সেটার নামই হচ্ছে তাপগতিবিদ্যা। ক্যালোরিমিতির পরের যে আপডেট ভার্সন, ক্যালোরিমিতি তো ভুল প্রমাণিত হলো, তাপের জন্য যে নতুন নীতি আসলো সেই নীতিটাই হচ্ছে তাপগতিবিদ্যা। আমার কথা কি বুঝতেছো? এখন তাপগতিবিদ্যাটা কি বলতেছে? তাপ আসলে তাপগতিবিদ্যার ব্যাখ্যাটা আমরা একটু শুনে নেই যে তাপগতিবিদ্যা কি বলে, তাপ কি। আমরা তো ক্যালোরিমিতি কি বলে সেটা শিখলাম, যে ভরহীন অদৃশ্য লিকুইড বা তরল পদার্থ হচ্ছে ক্যালোরি। তাপগতিবিদ্যা তাপকে কি বলে? তাপগতিবিদ্যার সংজ্ঞা মতে এটা কি? তাপগতিবিদ্যা বলতেছে তাপ কোনো পদার্থ নয়, তাপ কোনো পদার্থ নয়, এটি শক্তির একটি রূপ। শক্তির একটি রূপ, তাপ একটা শক্তির রূপ, এবং বিশেষ করে এটা গতি শক্তিরই একটা বিশেষ রূপ। এটি এটি গতি শক্তিরই একটি বিশেষ রূপ। এখন তাপ কিভাবে গতিশক্তির বিশেষ রূপ হয়, এইটা দিয়ে তাপের কিভাবে ব্যাখ্যা করা হয় দেখো। তাপের এই বিশেষ গতিশক্তির বিশেষ রূপ বলতে প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা পরমাণু দ্বারা গঠিত, এটা তো আমরা সবাই জানি। তো লেভেলের যেই গতিশক্তিটা এটাই হচ্ছে তাপ। বলা হচ্ছে যে যেই পদার্থের ভেতরের এই ক্ষুদ্র কণাগুলো যত বেশি গতিশীল সে তত বেশি উত্তপ্ত। আমার কথা কি বুঝতেছো? হ্যালো? তাপ হচ্ছে পদার্থের ভেতরকার অণু পরমাণু বা ক্ষুদ্র ক্ষুদ্র যেই কণা আছে এর যে গতিশীলতা বা গতিশক্তি, এর যে গতিশক্তি, এই গতিশক্তিরই একটা বিশেষ রূপ। তার মানে তাপ হচ্ছে পদার্থের ভেতরকার অণু পরমাণুর গতিশক্তির একটা বিশেষ রূপ। যেই পদার্থের ভেতরের অণু পরমাণুগুলো বেশি গতিশীল সেই পদার্থ বেশি উত্তপ্ত বা গরম, বা তার মধ্যে বেশি তাপ থাকে। আর যার অণু পরমাণুগুলো কম গতিশীল তারা ঠান্ডা অবস্থায় থাকে। এখন দেখো একটু ব্যাখ্যা করি। মনে করো আমার কাছে একটা এই যে
এই বস্তুটা আছে, এই বস্তুর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কণা আছে। এই কণাগুলো আমরা জানি প্রত্যেকটা কঠিন পদার্থের পরমাণুগুলো কি করে, নিজের জায়গায় বসে বসে কাঁপতে থাকে, ভাইব্রেট হতে থাকে, এটা তো আমরা জানি। আচ্ছা, এই যে যে কম্পন, এই কম্পন যার ভেতরে কম সে ঠান্ডা, কম্পন যার মধ্যে কম সে ঠান্ডা, যার মধ্যে বেশি সে গরম। এখন দেখো এটাকে যদি আমি আরো গরম করি, আরো তাপ দেই, আরো তাপ দিলে এই কম্পনের পরিমাণ আরো বেড়ে যাবে, মানে বেশি বেশি কাঁপবে। এটা কথা কি বুঝতেছো? এই বেশি বেশি কাঁপতে কাঁপতে আন্তঃআণবিক বলকে উপেক্ষা করে এটা তখন এই কঠিন অবস্থা থেকে এর আয়তন নষ্ট করে এর লিকুইড হয়ে যাবে। তখন তোমাকে এটাকে একটা পাত্রে রাখতে হবে এবং সেই অণুগুলো বেশি বেশি কাঁপার কারণে এটা দূরে দূরে সরে গিয়ে এটা লিকুইড হয়ে যাবে। কথা কি বুঝতেছো? জি স্যার। এই জন্য কোনো পদার্থকে তাপ দিলে সে কি হয়ে যায়, লিকুইড হয়ে যায়। তাহলে এইটাকেও যদি আরো তাপ দাও তাহলে এর কম্পন শক্তি আরো বেড়ে যাবে এবং অনেক দূরে দূরে গিয়ে সে এভাবে কাঁপতে থাকবে। এই দাগ দিয়ে আমি কিন্তু বোঝাচ্ছি যে কাঁপছে। তো এই কম্পন শক্তি অনেক বেড়ে গিয়ে তারা দূরে দূরে গিয়ে এটা গ্যাসীয় রূপে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে কি তাপগতিবিদ্যার ব্যাখ্যা থেকে আমরা এটার খুব সুন্দর একটা ব্যাখ্যা করতে পারলাম না? জি স্যার। আচ্ছা, এরপর দেখো আমরা যদি একটু ওই যে যেই প্রবলেমটার কথা আমি প্রথম বলছিলাম যে ক্যালোরিমিতি যেটার ব্যাখ্যা দিতে পারছিল না, আমার হাতেও কোনো গতিশক্তি ছিল না, হাতের কণাগুলো স্থির অবস্থায় ছিল, হাতের যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা এগুলো খুব স্থির অবস্থায় ছিল, এই কাগজের ক্ষুদ্র কণা বা অনুপরমাণুগুলোও স্থির অবস্থায় ছিল, কিন্তু আমি যখন ঘষলাম, এই যে এইভাবে যখন ঘষছি তখন আমার হাতের অনুপরমাণুগুলো এই অনুপরমাণুর সাথে একটা ইন্টারাকশন করছে এবং তারা গতিশীল। এই যে আমার এই গতিশক্তিটা তখন এই আমার হাতের অনুপরমাণুকেও কাঁপাচ্ছে, এই কাগজের অনুপরমাণুগুলোকেও কি করছে, কাঁপাচ্ছে। ঘর্ষণ বলের দ্বারা এটাকে কাঁপানোর ফলে দেখা যাচ্ছে যে আমার হাতেও কি গতিশক্তি, হাতের হাতের অনুপরমাণুগুলোও গতিশীল হয়ে উঠছে এবং কাগজের অনুপরমাণুগুলোও কি হয়ে উঠছে, গতিশীল হয়ে উঠছে। এর মধ্য দিয়ে এও উত্তপ্ত হয়ে গেছে, আমার হাতটাও উত্তপ্ত হয়ে গেছে। তাহলে তাপগতিবিদ্যা এই ক্যালোরিমিতি যেই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারতো না, প্রত্যেকটা জিনিসকে তাপগতিবিদ্যা ব্যাখ্যা করতে পারে। এই জন্য আপডেট ভার্সন হচ্ছে তাপগতিবিদ্যা এবং আমরা এই অধ্যায়ে সেই তাপগতিবিদ্যার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমার কথা কি তোমরা বুঝতে পারছো কিনা আগে সেটা বলো। স্ক্রিন শেয়ার না দিয়ে স্যার করা যেত না স্যার, অনেক ল্যাগ করে। সেটা ডিরেক্ট ক্যামেরা থেকে যদি নিতেন স্যার, আপনার হাত যে নড়ান স্যার ল্যাগ করে অনেক। উম, অন্যদেরও কি এটা করে? না, ও নেটে যাবে না। তাহলে নেটে তোমার ওইখানে প্রবলেম হচ্ছে, এটার স্ক্রিন শেয়ারের কারণে না, এটা স্ক্রিন শেয়ারে আরো মানে কি বলে এটাকে, এটার ওয়েটটা কমায় দেয়, আর ওই যে কি বলে মেগাবাইট কম লাগে তোমার। কথা কি বুঝছো? ডিরেক্ট দিলে আরো বেশি ল্যাগ করতো তোমার ওখানে, কারণ এটার ওয়েট যেটা মানে মেগাবাইটের ওয়েট যেটা এটা কমে যায় স্ক্রিন শেয়ারের কারণে। যাই হোক, সেটা না, এটা এটা করাতে হয় কি আমি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি বেশি। আচ্ছা, এরপরে দেখো তাপমাত্রা পরিমাপের নীতি। তাপমাত্রা এর পরের কথা হচ্ছে এদিকে দেখো, তাহলে এই তাপগতিবিদ্যা কি জিনিস, তাপগতিবিদ্যা নিয়ে কেন আমরা আলোচনা করব, এই বিষয়টা কি ক্লিয়ার কিনা, তাপগতিবিদ্যার গুরুত্বটা আমরা বুঝতে পারলাম কিনা, যে তাপগতিবিদ্যা তাপের মধ্যে গতির ব্যাপারটা আসলো কি এর কারণে, আর তাপ জিনিসটা কি এটা। হ্যাঁ বলো। হুম, তাপ আর তাপমাত্রার মধ্যে একটা পার্থক্য আছে স্যার। সেটা আমি একটু পরে বোঝাচ্ছি, সেটা এখনো যাচ্ছি না আমরা। তাপ, তাপ বিষয়টা কি, মানে তাপ এখন আমরা কি বুঝতেছি, তাপ একটা কি শক্তি এবং সেটা কোনো অন্য কোনো শক্তি না, আমাদের একেবারে পরিচিত যে শক্তিটা গতি শক্তিরই একটা রূপ। এইটুকু ক্লিয়ার কিনা? তাহলে তাপকে আমরা চিন্তা করব এখন থেকে, যদি মনে করো যে তোমার কাছে মনে হচ্ছে খুব গরম লাগছে, অতএব তুমি বুঝবা যে তুমি তোমার শরীরের অনুপরমাণুগুলো বা কোষের যে অনুপরমাণু আছে এগুলো বেশি জোরে জোরে কাঁপতেছে, তো এই জন্য তুমি গরম অনুভব করতেছো। এইটাই হচ্ছে তাপের আসল কারণ। আচ্ছা, এইবার আমরা চিন্তা করি মানে আমরা একেবারে অ্যাটমিক লেভেলে গিয়ে যদি কোনো কিছুর ব্যাখ্যা করতে পারি তাহলে বুঝবা যে সেই ব্যাখ্যাটা একেবারে অ্যাকুরেট ব্যাখ্যা এবং এই ব্যাখ্যাটা উপরে আর কোনো ব্যাখ্যা হতে পারে না। আমরা যদি অ্যাটমিক লেভেল থেকে কোনো কিছু ব্যাখ্যা করে আসতে পারি।
এইবার আমরা বলবো তাপমাত্রা। আমরা তাপ কি সেটা শিখলাম। তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপের সংজ্ঞাটাই লিখে দেই। তাপ তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা গরমের অনুভূতি জাগায়। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা গরমের অনুভূতি জাগায়। তাপের সংজ্ঞা আসলে এটুকু লিখলেই হবে। বা তাপ হচ্ছে গতিশক্তির এমন এক রূপ যা ঠান্ডা গরমের অনুভূতি জাগায়, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে তাপমাত্রা। আচ্ছা, তাপমাত্রাটা কি? তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। বস্তুর তাপীয় অবস্থা। আমার কথা কি বুঝতেছো? তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। সে তাপ দিবে না নিবে এটা নির্ভর করে বস্তুটি অন্য বস্তুর সাথে সংস্পর্শে আসলে, অন্য বস্তুর সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে না বর্জন করবে তা নির্ভর করে এর উপর। বস্তুর সংস্পর্শে বা স্পর্শে আসলে তাপ গ্রহণ না বর্জন করবে তা নির্ভর করে তাপমাত্রার উপর। এর উপর লিখে রেখে একটু খেয়াল করো, তাপ হচ্ছে একটা শক্তি। তাহলে তাপের একক সবসময় কি হবে? জুল হবে, কিলো জুল হবে, বা ক্যালোরি হবে। মানে এগুলো সব শক্তি। তাপকে তুমি একটা এনার্জি হিসাবে চিন্তা করবে। আর তাপমাত্রাটা হচ্ছে এই এনার্জির কি অবস্থায় আছে, সে কি দিবে, কারোর সাথে সংস্পর্শে আসলে সে কি দিবে না নিবে এটা নির্ভর করে তাপমাত্রার উপর। কথা কি বুঝছো? হ্যালো? আচ্ছা, এখনো ক্লিয়ার হও নাই আমি জানি। এখন আমি একটা ব্যাখ্যা দিব, সেই ব্যাখ্যার মাধ্যমে তুমি একেবারে ক্লিয়ার হয়ে যাবা তাপ এবং তাপমাত্রার উপরে। হ্যাঁ হ্যাঁ, তাপমাত্রার উপর। হ্যাঁ, এইবার আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে একটা বস্তুর তাপ অনেক বেশি, কিন্তু তাপমাত্রা অনেক কম, এটা কি হতে পারে? আরেক মনে করো দুইটা বস্তু আছে আমাদের কাছে, মনে করো এই দুইটা কলম আছে। এই দুইটা কলমের মধ্যে একটা কলমের তাপ অনেক বেশি, কিন্তু এই কলমের তাপ অনেক কম। কিন্তু যার তাপ অনেক বেশি তার তাপমাত্রা যার তাপ অনেক কম তার থেকে কম বা বেশি, এটা হতে পারে কিনা? অনেকেই প্রশ্নটা বুঝুনি। আচ্ছা, এবার আমি একটা জিনিস বলি, দেখো, একটা বস্তুর তাপ অনেক বেশি থাকবে কিন্তু অন্য বস্তু থেকে তার তাপমাত্রা কম থাকবে, এটাই আমি এখন বুঝাবো। দেখো, মনে করো আমার কাছে এরকম একটা ব্লক আছে। এই ব্লকটা মনে করো লোহার ব্লক। এইখানে আরেকটা লোহার ব্লক আছে, দুইটা ব্লক। এটার ওজন হচ্ছে 10 কেজি, মানে বড়, অনেক বড়, 10 কেজি, আর এটা হচ্ছে 1 কেজি। এখন আমি এর কাছে দিলাম 100 জুল। কত জুল তাপ দিলাম? কতটুকু? একটু আগে আমি বলছি তাপের একক কি? তাপের একক জুল। অতএব এতে আমি শক্তি দিলাম 100 জুল, একেও আমি শক্তি দিলাম 100 জুল। বোঝার চেষ্টা করো। এখন তুমি আমাকে বলো তো, আগে আগে কোনো কথা নাই। কিসের ক্যালোরি? কিসের একক বলছো? ক্যালোরি ও তাপের একক। আগে শেষ করে করি কথা, আগে এটা খেয়াল করো। এখানেও 100 জুল তাপ দিলাম, এখানেও 100 জুল তাপ দিলাম। সহজ কথায় দুইজনকে সমান পরিমাণ তাপ দেওয়া হয়েছে, তাহলে দুইজনের তাপের পরিমাণ কি আমাকে বলো? তাপের পরিমাণটা কি? সেম। দুইজন সমান তাপে আছে। তুমি এখন আমাকে বলো যে এইটাকে ধরলে তোমার গরম বেশি লাগবে না এইটাকে ধরলে গরম বেশি লাগবে?
ছোটটাকে তাই। এটা তো সবাই বুঝলা। এখন তাহলে এইটার কি, এইটাকে ধরলে গরম বেশি লাগে কম লাগে, এটাকে ধরলে গরম বেশি লাগে, এর অর্থ হচ্ছে এ তাপ কম দেয় এ তাপ বেশি দেয়। এটা তো বোঝা যাচ্ছে তাই না? তাহলে তাপ দেওয়া নেওয়াটা নির্ভর করে কিসের উপরে? তাপমাত্রার উপরে। অর্থাৎ এর তাপমাত্রা কি, টেম্পারেচার কম, এর টেম্পারেচার বেশি। আমার কথা কি বোঝা গেছে? তার মানে তাপ এবং তাপমাত্রার মধ্যে মৌলিক পার্থক্যটা এতক্ষণে বুঝে যাওয়ার কথা এই উদাহরণের মাধ্যমে। এখন দেখো, আমি যদি এইটাতে কমাইতে কমাইতে, আমি যদি এখানে যদি মনে করার দরকার নেই, আমি 50 জুল দিলাম, আমি 100 জুলের জায়গায় এটাতে কত জুল দিলাম, 50 জুল তাপ দিলাম, তারপরেও তোমরা আমাকে বলো কোনটাকে টাচ করলে বেশি গরম মনে হবে? ছোটটাকেই, কারণ এর 1 কেজির মধ্যে আছে 50 জুল, এর 10 কেজির মধ্যে আছে 100 জুল, তার মানে এর প্রত্যেক কেজিতে আছে 10 জুল আর এর প্রত্যেক কেজিতে আছে 50 জুল। অতএব এখনো এটাই গরম বেশি লাগবে। তার মানে এইটার টেম্পারেচার এখনো বেশি। তাপমাত্রার হচ্ছে তাপ বেশি না কম অনুভব করবা, মানে তাপ বেশি দিবে না কম দিবে এটা নির্ভর করে। এবং এখনো যদি আমি এই দুইটাকে একসাথে সংযোগ করি, তাহলে তাপ কি এই বড়টা এই ছোটটাকে দিবে না ছোটটা বড়টাকে দিবে? এই ছোটটা বড়টাকে দিবে, কারণ এই বড়টার 100 জুল থাকার পরেও এর তুলনায় এর দেওয়ার প্রবণতা বেশি। বাংলা সিনেমার ডায়লগ হলে এখানে বলতো যে মন কি আমার কম থাকতে পারে কিন্তু আমার মন অনেক বড়, তাই না? হ্যাঁ, তো ছোটটার মন বড়। ছোটটার তাপমাত্রা তাহলে বেশি স্যার। ছোটটার তাপমাত্রা বেশি। এইবার আমরা একটু কাজের কথায় আসি। এখন ব্যাপারটা আমি এখানে জাস্ট ভরের পার্থক্য দিয়ে বুঝাইলাম। এটা শুধুমাত্র যে ভরের পার্থক্যের কারণে তাপমাত্রার এরকম ব্যাপারটা ঘটে তা না। মনে করো আমার কাছে দুইটা বস্তুই আছে, দুইটা বস্তু, এই উদাহরণটা না দিলে পরে তোমরা এই একটা ভুলের মধ্যে পড়ে থাকবা, এই জন্য আমার এই উদাহরণটা দেওয়া লাগবে। মনে করো আমি দুইটা বস্তুই 10 কেজি ওজনের নিলাম, দুইটা বস্তুই 10 কেজি ওজনের নিচ্ছি, কিন্তু তখনও আমি এটাতে 100 জুল দিলাম এবং এটাতেও 100 জুলই দিলাম। এখন তোমরা আমাকে বলো কোনটাকে ধরলে বেশি তাপ লাগবে আর কোনটাকে ধরলে কম তাপ, মানে ঠান্ডা লাগবে আর কোনটাকে ধরলে গরম লাগবে, সেটা আমাকে বলো। বাম পাশেরটা হচ্ছে একটু গরম। না না না, এই আকারের জন্য না, কিন্তু দুইটা সেম, মনে করো আয়তন আয়তন আকার সব সেম, তারপরেও আমাকে বলো যে দুইটাকে ধরলে কি হবে? সেমই লাগবে। সেম লাগবে। আচ্ছা, এখনো কিন্তু আমি কনক্লুশনে আসি নাই। আগেরটা কিন্তু আমি বলে দিছিলাম দুইটাই লোহার, এখানে কি বলছি আমি কোনটা কিসের? আমি যদি এখন বলি যে এটাও 10 কেজি ওজনের এটাও 10 কেজি ওজনের, এইটা লোহা দিয়ে তৈরি এটা কাঠ দিয়ে তৈরি, এখন কাঠের ব্লক আর লোহার ব্লক দুইটাকেই 100 জুল তাপ দিলাম, কোনটাকে ধরলে তোমার গরম বেশি মনে হবে আর ঠান্ডা বেশি মনে হবে বল? এইবার দেখো, এবার কিন্তু ভর কিন্তু দুজনের সেম ছিল, আয়তন দুজনের সেম বলছি, কিন্তু পার্থক্য কোথায়? পদার্থের বৈশিষ্ট্যে। পদার্থের বৈশিষ্ট্যের উপরেও নির্ভর করবে যে তাপমাত্রা কোনটা বেশি থাকবে কোনটা কম থাকবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? না হলে তোমরা এই হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আন্তঃআণবিক লেয়ারের মানে প্রকৃতির উপরে নির্ভর করে। আচ্ছা, মানে বস্তুর গাঠনিক বা আন্তঃআণবিক প্রকৃতির উপরে এটা নির্ভর করে। তো আমরা এই দুইটা উদাহরণ দিয়ে এটা বুঝতে পারলাম যে একই পরিমাণ তাপ থাকা সত্ত্বেও একাধিক বস্তুর বা ভিন্ন ভিন্ন বস্তুর ভিন্ন ভিন্ন তাপমাত্রা প্রদর্শন করা দেখা যেতে পারে। এবার আমরা বলবো তাপমাত্রা তো আমরা বুঝলাম মোটামুটি। এইবার তাপ এবং তাপমাত্রার আরেকটা উদাহরণ আমি একটু দিই। মনে করো আমার কাছে এরকম এরকম একটা ইউটিউব আছে, এটাকে ইউটিউব বলা হয়, যদিও আমরা যে ইউটিউব দেখি সেই ইউটিউব না, এটা ইউ আকৃতির টিউব, এই জন্য এটাকে দেওয়া হয় ওইখানে দেওয়া হয় একটা। হ্যাঁ, তো এত ওইদিকে ওইদিকে গেলা কেন? এদিকে দেখো, তাহলে এই যে টিউবটা দেওয়া হয়েছে, দেখো এই ইউটিউবের একটা প্রান্ত খুব চওড়া আর একটা প্রান্ত সরু। এখন আমাকে বলো এই পাশে পানি আছে মনে করো এই পর্যন্ত,
পানি দিয়ে পূর্ণ, আর এই পাশে পানি আছে এই পর্যন্ত। তুমি বলো তো পানি কার কাছে বেশি আছে? মোটাটার কাছে। এ সাইড এটা, এটা বি সাইড। মোটা চিকনের বলার দরকার নাই। এ সাইডে বেশি না বি সাইডে বেশি আছে? এ সাইডে স্যার। আচ্ছা, যদি আমি এই জায়গায় মনে করো একটা ভালভ, ভালভ বলা হয় এটাকে, এই ভালভটা খুলে দেই, এই ভালভটা খুলে দিলে পানি কে দিবে? বি এ কে দিবে না এ বি কে দিবে? বি এ কে দিবে স্যার। বি এ কে দিবে। এই রকমই ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে উচ্চতা। এই যে এই, এটা আসলে কি, কোন কোন শক্তির বিভব নিয়ে আলোচনা করতেছি আমরা? এটা এটা হচ্ছে বিভব শক্তি, মানে মহাকর্ষ শক্তির বিভব। এই পাশে বিভব শক্তি বেশি, কারণ উচ্চতা বেশি, বিভব শক্তি বেশি। এইচ বেশি থাকার কারণে এই পাশে পানি কম থাকা সত্ত্বেও এই পাশে চলে যাবে। তাপও ঠিক এরকম। তাপ হচ্ছে তাপীয় বিভব, সরি তাপমাত্রা। যদি তোমাকে বলা হয় তাপমাত্রা কি, তুমি এই সংজ্ঞাটা দিলে সবচেয়ে পারফেক্ট সংজ্ঞা। যদি আমাদের স্কুল কলেজের স্যাররা কি এটা গ্রহণ করবেন কিনা আমি জানি না। তাপমাত্রার সংজ্ঞা যদি লেখো, তাপমাত্রা, তাপমাত্রা হলো তাপীয় বিভব। তাপীয় বিভবকে তাপমাত্রা বলে। প্রত্যেকটা শক্তিরই বিভব থাকে, যেমন মহাকর্ষ শক্তির বিভব আছে, সবাই খেয়াল করো। তাহলে প্রত্যেকটা শক্তিরই বিভব আছে, যেমন মহাকর্ষ শক্তির বিভবকে মহাকর্ষীয় বিভব বলে, তড়িৎ শক্তির বিভবকে ভোল্টেজ বা তড়িৎ বিভব বলে। এরকম তাপ শক্তির যে বিভব, তাপ শক্তির, তাপ শক্তির বিভবকে তাপমাত্রা বলে। মনে থাকবে? হ্যালো? জি স্যার। কারণ এইটার নাম আলাদা দেওয়া হয়েছে, যেমন বিদ্যুৎ শক্তির বিভবকে আমরা ভোল্টেজ বলি, তাহলে এটার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে। এরকম তাপ শক্তির বিভবকে আমরা তাপমাত্রা বলে ডাকি। আসলে এটা একটা বিভব। বিভব কি নির্দেশ করে? বিদ্যুতের ক্ষেত্রে বিভব কি নির্দেশ করে? কোন বস্তু থেকে কোন বস্তুতে বিদ্যুৎ প্রবাহিত হবে, এটা নির্ভর করে কিসের উপরে? বিভবের উপরে। এরকম তাপ কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে, এটা নির্ভর করে কিসের উপরে? তাপমাত্রার উপরে। আবার মহাকর্ষ বিভবে, মহাকর্ষ বিভবে আমরা এখানে দেখতেছি যে কোন বস্তু থেকে কোন বস্তুতে পদার্থ যাবে, এটা নির্ভর করে, এই পদার্থটা কোন দিকে গতিশীল হবে, এটা নির্ভর করে মহাকর্ষীয় বিভবের উপরে। এরকম তাপের বিভবকে তাপমাত্রা বলে। এই কথাটা বললে সবচেয়ে পারফেক্ট সংজ্ঞা হয়। বলো। আমি বের হয়ে গেছিলাম স্যার, একটু আবার যদি দেখাইতেন কাল পর্যন্ত শুনছি এ আর বি। এখন এটা আবার রিপিট করা তো কঠিন। এদিকে খেয়াল করো, আমরা যদি এই বাল্বটা খুলে দেই, তাহলে এই বি প্রান্তের উচ্চতা বেশি থাকার কারণে এই বি প্রান্ত থেকে এ প্রান্তে পানি প্রবাহিত হয়ে চলে আসবে। কি কারণে চলে আসবে? কারণ এই পাশের উচ্চতা বেশি। আমরা জানি যে এই পাশে উচ্চতা বেশি থাকে, সেই পাশে মহাকর্ষ বিভব বেশি থাকে, এবং এই পাশের পানির পরিমাণ বেশি থাকার সত্ত্বেও পানি এই পাশে চলে আসবে। এরকম তাপের ক্ষেত্রেও তাপ কম বেশির উপরে নির্ভর করে না, বিভব মানে তাপমাত্রাটা নির্ভর করে যে সে দিয়ে দিবে না নিয়ে নিবে এটার উপরে। যেমন এখানে এই বি প্রান্তটা এ প্রান্তকে মানে এই পানি দিয়ে দিচ্ছে, এই সেম ভাবে তাপের ক্ষেত্রেও এটা যেই পদার্থটা দিয়ে দেয় সেটারই তাপ বেশি থাকে, সরি তাপমাত্রা বেশি থাকে। এটা বুঝাইছি। এরপরে আমরা যেটা শিখব, তাপমাত্রার পরিমাপ। তাপমাত্রা কিভাবে পরিমাপ করা হয়? তাপমাত্রা পরিমাপের যন্ত্রকে কি বলি আমরা?
থার্মোমিটার। তাপমাত্রা পরিমাপ। তাপমাত্রা পরিমাপের যন্ত্রকে থার্মোমিটার বলা হয়। থার্মো অর্থ তাপ, তাপীয়, মিটার মানে যন্ত্র, এখানে মানে পরিমাপক যন্ত্র। থার্মোমিটার মানে তাপমাত্রা পরিমাপক যন্ত্র। যেই যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে থার্মোমিটার বলে। তাহলে তাপ পরিমাপের যন্ত্রের নাম কি, এটা কি জানো তোমরা? তাপ পরিমাপের যন্ত্র কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি না, কিন্তু ল্যাবে এটা থাকে। যেমন থার্মোমিটার আমাদের প্রত্যেকেরই ঘরে ঘরে একটা বা দুইটা করে আছে, কিন্তু তাপ পরিমাপের ব্যাপারটা কিন্তু আমরা সবসময় তাপ পরিমাপ করি না। তাপ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। এটা ল্যাবে থাকে। এইটা দিয়ে পরিমাপ করাটাও কঠিন কাজ। যেটা যে বস্তুর তাপ পরিমাপ করতে হবে সেটাকে পুরো ওই বস্তুর মানে ওই ক্যালোরিমিটারের মধ্যে প্রবেশ করিয়ে দিতে হয়। এটা একটা ডিফিকাল্ট ওয়ে। সো তাপমাত্রা পরিমাপটা আমরা বেশি পরিচিত। তাপমাত্রা পরিমাপের যন্ত্রকে থার্মোমিটার বলে। এবং যেই যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে তাকে থার্মোমিটার বললাম। যেই পদার্থের সাহায্যে তাপমাত্রা বা পদার্থের যেই ধর্মের সাহায্যে আমরা তাপমাত্রাটাকে পরিমাপ করি সেটাকে তাপমাত্রিক ধর্ম বলা হয়। এবং যে পদার্থ ব্যবহার করা হয় তাকে তাপমাত্রিক পদার্থ বলা হয়। যেমন পারদকে ব্যবহার করে পারদ থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ করা হয়, অর্থাৎ পারদ সেক্ষেত্রে কি তাপমাত্রিক পদার্থ। এবং পারদের কোন ধর্মকে ব্যবহার করে এখানে তাপমাত্রা পরিমাপ করা হয় বলো তো? প্রসারণ। আয়তন, হ্যাঁ, আয়তন প্রসারণ। তাহলে এই প্রসারণটা বা আয়তন প্রসারণটা এখানে তার তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রিক ধর্ম। এরকম অনেকগুলো বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। যেমন কোনো পদার্থের আয়তনের পরিবর্তন, আয়তন ডেল আয়তন দিয়ে বোঝাচ্ছি, আয়তনের পরিবর্তন। তারপরে আমরা বলতে পারি যে চাপের পরিবর্তন। তারপরে আমরা আয়তন পরিবর্তন, চাপের পরিবর্তন, রোধের পরিবর্তন, কোন পদার্থের রোধের পরিবর্তন দ্বারাও আমরা তাপমাত্রা পরিমাপ করে থাকি। এই যে আয়তন পরিবর্তন, চাপের পরিবর্তন, রোধের পরিবর্তন, এইগুলো হচ্ছে তাপমাত্রিক ধর্ম। মনে থাকবে? আরো কিছু আছে, যাও আপাতত আমরা এই তিনটা মনে রাখি। এখন তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার কতগুলো সূত্র আছে, তাহলে এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র একটা, প্রথম সূত্র একটা, দ্বিতীয় সূত্র একটা, তৃতীয় সূত্র পর্যন্ত আছে। তা আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা শিখব। শূন্যতম সূত্র বলা হয় এটাকে। এবং মনে রাখতে হবে তাপগতিবিদ্যার এই শূন্যতম সূত্রকে ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয়। তাপমাত্রা পরিমাপ করতে তাপগতিবিদ্যার কোন সূত্রটা ব্যবহার করা হয়? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাহলে শূন্যতম সূত্রটা আমরা একটু শিখি। সেটা হচ্ছে যদি কোনো দুটি বস্তু একটা নির্দিষ্ট বস্তুর সাপেক্ষে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তার মানে দুটি বস্তু যদি, এভাবে লিখি আমরা, দুইটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাপেক্ষে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে তারা তিনজনই তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তিনটি বস্তুই তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তাপীয় সাম্যাবস্থায় থাকবে। উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো আমার কাছে এই তিনটা মার্কার পেন আছে। লাল পেনটার সাপেক্ষে এই সবুজটা এবং এই কালোটা লালটার সাথে একই তাপমাত্রায় আছে, মানে এই দুজনের তাপমাত্রা সেম। আবার আমরা পরিমাপ করে দেখলাম যে এই সবুজটাও এই লালটার সাথে সেম তাপমাত্রায় আছে। তাহলে কি তুমি বলতে পারো না যে এই তিনজন একই তাপমাত্রায় আছে? হ্যালো, এই কথাটাই এই জায়গায় এই বাংলা ভাষায় লেখা হয়েছে। যদিও আমি মনে করি যে বাংলা ভাষার থেকে এই জিনিসটা অনেক সহজ। এখন এই জিনিসটা কি, এখন এইটা পড়ো তাহলে এখন তোমার কাছে সহজ মনে হবে। দুইটি বস্তু মানে কি, সবুজটা এবং কালোটা যদি তৃতীয় কোন বস্তুর সাপেক্ষে, মানে এই লালটার সাপেক্ষে
তাপীয় সাম্য অবস্থায় থাকে তবে তারা তিনটি বস্তুই তাপীয় সাম্য অবস্থায় থাকবে। এবার কি ক্লিয়ার কিনা? হ্যালো, তাহলে বলতেছে যে এই সবুজটা এবং কালোটা যদি লালটার সাথে একই তাপমাত্রায় থাকে তাহলে তিনজনের তাপমাত্রাই সেম হবে। এই সূত্রের সাহায্যে কিভাবে তাপমাত্রা তোমরা পরিমাপ করো বা তাপমাত্রা পরিমাপ করা হয়ে থাকে সেটা আমরা একটু বুঝে নিই। সেটা বুঝতে হলে আমাকে পারদ থার্মোমিটার দিয়ে আমরা এটার উদাহরণ নিতে পারি। কিরকম দেখো, আমি মনে করো একটা পারদ থার্মোমিটার এখানে আঁকি। এই হচ্ছে পারদ থার্মোমিটারটা, আমাদের পারদ থার্মোমিটার। আমরা ধরলাম যে এই লাল দাগটা হচ্ছে পারদ, তাহলে এই লাল রেখাটা হচ্ছে পারদের রেখা। তো মনে করো আমি প্রথম আমাদের শরীর বা যে কোনো বস্তুকে, এই যে কোনো একটা বস্তুকে আমরা এটার সাথে সংযুক্ত করব। যে কোনো একটা বস্তুকে যদি আমরা এই বস্তুর সাথে সংযুক্ত করি তাহলে এই বস্তু থেকে তাপ গ্রহণ করে। পারদ থার্মোমিটারের এই যে এইখানে যে সরু অংশটা, এটা একটা ধাতব অংশ থাকে, ঠিক কিনা? হ্যালো, আচ্ছা, তাহলে দেখো আমরা যখন এই এই কোনো একটা বস্তুর সাথে এই ধাতব অংশ সংযুক্ত করি তাহলে ধাতব অংশ এবং এই পদার্থ, মানে এই পদার্থটার, এ পদার্থ বললাম, যে এ পদার্থের সাথে এই ধাতব অংশের কি হয়, সেম তাপমাত্রায় চলে আসে না? হ্যালো, আচ্ছা, এই ধাতব অংশের সাথে আবার সংযুক্ত থাকে পারদ। এই জন্য পারদ এবং এই ধাতব অংশ সেম তাপমাত্রায় থাকে না? হ্যালো, তাহলে আমরা বললাম যে এই ধাতব অংশটা, এই যে এই যেই পদার্থের তাপমাত্রা আমরা পরিমাপ করতেছি এটা হচ্ছে এ, ধাতব অংশের নাম দিলাম বি এবং এই পারদের নাম দিলাম সি। তাহলে এ সমান সমান বি, আমরা এখান থেকে প্রমাণ করে দেখলাম যে এ এর সাথে বি সংযুক্ত, তাহলে এ সমান সমান বি। আবার এই বি এর সাথে সি সংযুক্ত, অতএব আমরা বলতে পারি বি সমান সমান সি। অতএব আমরা কি বলতে পারি, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তাই না? আমরা কি এই মাঝখানের এই বি কে কাউন্ট করি নাকি আমরা সরাসরি এই পারদের উচ্চতা দেখে আমাদের এই বস্তুর তাপমাত্রা বলে দিই, বলো তো? পারদের উচ্চতা। তাহলে আমরা বলতেছি যে a ইকুয়াল টু সি। এই যে ব্যাপারটা যে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে এই সির যে তাপমাত্রা এই এ বস্তুটার সেই তাপমাত্রা ছিল। অর্থাৎ আমরা শেষমেশ পারদ দেখে এই বস্তুর তাপমাত্রা বলে দিতে পারি। এইটাকেই বলা হয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। আচ্ছা, এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র ব্যবহার করে আমি যে পারদ থার্মোমিটারেরটা বললাম, শুধু এই থার্মোমিটার যত প্রকারের হতে পারে সব থার্মোমিটারেই কোনো না কোনো ভাবে এই শূন্যতম সূত্রের সাহায্যেই তাপমাত্রা পরিমাপ করা হয়ে থাকে। আমার কথা কি বুঝছো? স্যার, বলো। স্যার, বলো মানে বলো। আবার ঝাঁকাইলে ওটা নিচে নেমে যায় কেন? তখন কেউ ঠান্ডা হয়ে যায় নাকি? ঠান্ডা তো অবশ্যই হয়ে যায়, তখন কি ওই ওই বস্তুর সাথে তুমি ওটাকে স্পর্শে রাখো? না স্যার। তাহলে ওটা ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা ঝাঁকায় যেটা করি, এটা একেবারে মানে নিউট্রাল অবস্থায় নেওয়ার চেষ্টা করি। পারদ কিছুটা উপরে উঠে গেছে, ওইটা যেন ওই জায়গায় না লেগে থাকে, এজন্য ঝাঁকি দিয়ে ওটাকে নিচে নামায় নিয়ে আসি। এটা ব্যবহারের একটা উপায় আর কি। হ্যাঁ, এরপরে স্থির বিন্দু নির্ধারণ। স্থির বিন্দু নির্ধারণ কি দেখো, আমরা এই যে তাপমাত্রা পরিমাপ করব, একটা স্কেল তৈরি করব যে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত আমরা বলি। তো স্কেল তৈরি করা হলো কিভাবে? স্কেল বলতে আমরা কেন এটাকে 0 ডিগ্রি বলতেছি, এটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বলতেছি? এটা কিন্তু মানুষের নির্ধারিত, কোনো একজন মানুষ এটাকে নির্ধারণ করে দিচ্ছে যে এটা 100 ডিগ্রি হবে। তো এটা সবাই মিলে নির্ধারণ করে এটা ফিক্স করা হয়েছে যে হ্যাঁ এইটাকে আমরা 100 ডিগ্রি বলবো, আর এইটুকু তাপমাত্রা থাকলে সেটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলবো। এই নির্ধারণটা কিভাবে করছে বিজ্ঞানী, আহ, এই তার নাম ছিল সেলসিয়াস মোস্ট প্রবাবলি। হ্যাঁ, সেলসিয়াস, বিজ্ঞানী সেলসিয়াস কি করছেন, পানির যেই তাপমাত্রায় বরফ বরফ হতে শুরু করে বা বরফে রূপান্তরিত হয় সেটা আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি ধরছে সেটাকে। আর যেই তাপমাত্রায় পানি বাষ্প হতে শুরু করে, মানে পানির যে রূপান্তর,
পানি বরফ হতে শুরু করে আর এদিকে পানি বাষ্প হতে শুরু করে। এই দুইটাকে সে নিম্নবিন্দু এবং ঊর্ধ্ববিন্দু ধরে নিছে, বলতেছে এটা আমার জন্য সর্বনিম্ন বিন্দু আর এটা আমার জন্য সর্বোচ্চ বিন্দু। এবং আমরা জানি যে আমাদের এর থেকে বেশি নিচের তাপমাত্রা খুব একটা বেশি ইউজ হয় না, যদিও সেটা ইউজ হয় সেটা ল্যাবে হয়, কিন্তু এইটা বাস্তব জীবনে আমরা এই তাপমাত্রার রেঞ্জে থাকলেই আমাদের হয়। এই জন্য সে এই দুইটা তাপমাত্রাকে ঊর্ধ্ববিন্দু এবং নিম্নবিন্দু এবং ঊর্ধ্ববিন্দু ধরে নিয়ে এর মাঝখানে 100টা ভাগ করছে। এবং এই 100টা ভাগকে তাহলে এইখান থেকে এই পর্যন্ত যদি 100 হয় তাহলে 100 ভাগ করলে প্রত্যেক ভাগকে কত বলা লাগবে? হ্যালো, 1 ডিগ্রি। এইভাবেই আসছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। আমার কথা কি বুঝছো তোমরা? জি স্যার। আচ্ছা, তাহলে সে কি করলো যে একটাকে নিম্নবিন্দু ধরছে আর একটাকে উচ্চবিন্দু ধরছে, এর মাঝখানেরটাকে 100টা ভাগ করছে, তাহলে প্রত্যেক ভাগে 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। তো এখন আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেডটা পেয়ে গেলাম। তাহলে নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দু কি, এটা এখানে রিডিং পড়ে নিবা তোমরা একটু, তোমাদের বইতে দেখো লেখা আছে যে তাপমাত্রায় বিশুদ্ধ মানে প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্য অবস্থায় থাকতে পারে, বা পানি এবং, কারণ আমরা জানি 0 ডিগ্রিতে পানি বরফ হতে শুরু করে সবেমাত্র, তার মানে পানি এবং বরফ সাম্য অবস্থায় থাকে, একই জায়গায় থাকতে পারে, সেই তাপমাত্রাটাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু। তো এটা নিম্ন স্থির বিন্দু কিন্তু কেউ একজন নির্ধারণ করে দিছে, এটা কিন্তু আসলে নিম্ন স্থির বিন্দু না, প্রকৃত নিম্ন স্থির বিন্দু এইটা না। কারণ কি, আমি এর থেকেও চাইলে নিচে যাইতে পারি না, মাইনাস মাইনাস আমি 20 ডিগ্রি সেন্টিগ্রেড পাইতে পারি না, -40 ডিগ্রি সেন্টিগ্রেড পাইতে পারি না। হ্যালো, জি স্যার, পারি। তার মানে এর থেকেও নিচে যাওয়া যায়, এই জন্য এটা হচ্ছে মানুষের দ্বারা নির্ধারিত নিম্ন স্থির বিন্দু। তার মানে এর থেকেও নিম্ন তাপমাত্রা থাকতে পারে, এটা নিয়ে আমি এরপরে আলোচনা করতেছি। তাহলে মানুষের দ্বারা নির্ধারিত, 0 ডিগ্রি ধরছে স্যার পানির হিসাবে স্যার না? হ্যাঁ হ্যাঁ পানির হিসাব। তাহলে বুঝলাম আমরা যে এইটা মানুষের ধরে নেওয়া, মানুষের একটা ধরে নেওয়া নিম্ন স্থির বিন্দু, কারণ এর থেকেও নিচে যাওয়া সম্ভব। যেমন রাশিয়ার একটা মানে অঞ্চল আছে, ওয়েমিয়াকন বোধহয় এটাকে বলে, ওখানে 52 ডিগ্রি, -52 ডিগ্রি, -40 ডিগ্রি স্বাভাবিক তাপমাত্রা, মানে রেগুলার ওইখানে -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। তাহলে দেখো, পানি থেকে পানি তো বরফ হয়ে যায়। হ্যাঁ ওইখানে ফুটন্ত পানি আকাশের দিকে ছুঁড়ে মারলে পড়তে পড়তে ওটা বরফ হয়ে যায়। আচ্ছা, সেটা পরের বিষয়। এখন আমরা বুঝলাম যে এটা মানুষের ধরে নেওয়া স্থির বিন্দু, মানে মানুষের দ্বারা নির্ধারিত নিম্ন স্থির বিন্দু। এখানে যত সহজে ঘটনাটা বললাম, থার্মোমিটারের এই যে সেন্টিগ্রেড বা সেলসিয়াস, বিজ্ঞানী সেলসিয়াস এত সহজে কিন্তু ব্যাপারটাকে করছিল না, এটা আরো একটু জটিল ছিল, মানুষ এটাকে আরো সহজ এবং সরলীকরণ করছে। এইবার আমরা সেলসিয়াস এবং সেন্টিগ্রেড স্কেল জেনে গেছি। এইবার আমাদের এখান থেকে জানা লাগবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ক্যালভিন স্কেল। ক্যালভিন, বিজ্ঞানী ক্যালভিন কি বলছে যে আচ্ছা আমি এইটার থেকেও আরো পেছনে যেতে পারি, মানে -40 যেতে পারি, -50 ডিগ্রি সেন্টিগ্রেড যেতে পারি, তাহলে এইটা তো আসলে প্রকৃত 0 ডিগ্রি না। প্রকৃত 0 ডিগ্রি তাহলে কোথায় আছে? সে এটা থিওরিটিক্যালি প্রমাণ করছে যে আমরা এর থেকে সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত পেছনে যেতে পারি, সেটা হচ্ছে -273 যেতে পারি। -273 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে আমাদের যাওয়া সম্ভব না। আমার কথা কি বুঝাইতে পারছি আমি? জি স্যার। তাহলে আমরা সর্বোচ্চ -273 ডিগ্রি সেন্টিগ্রেড যেতে পারি। তাহলে আমাদেরকে জিরো ধরলে, প্রকৃত জিরো মানে প্রাকৃতিক অবস্থায় জিরো ধরতে হলে, তাহলে আমাকে জিরো ধরতে হবে কোথায়? -273 যায় 0 ডিগ্রি ধরতে হবে না? হ্যালো, জি স্যার। এবং সেই জিরোটাকে বলা হয়েছে ওই বিজ্ঞানী ক্যালভিনের নামে জিরো ক্যালভিন। এটাকে এই জন্য বলা হয় পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য মানে কি, ন্যাচারালি সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি ক্যালভিন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল মানুষের ধরে নেওয়া 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা পানির সাপেক্ষে ধরে নিছিল বিজ্ঞানীরা, কিন্তু প্রকৃতপক্ষেই জিরো হচ্ছে আসলে -273 ডিগ্রি ক্যালভিন। তাহলে ওইটাকে জিরো ধরলে আমি এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এই জায়গায় আসতে আসতে জিরো ধরলে এখানে আসতে আসতে কত কেলভিন হবে? এটা 273 কেলভিন হবে। আমার কথা কি বুঝছো? কারণ -273 ঘরে পেছনে যাওয়ার পরে আমি প্রকৃত জিরো পাইছি, তাহলে এই জিরো হয়ে যাবে আমার জন্য কত? 273 কেলভিন।
আমি কি বুঝাইতে পারতেছি তোমাদের? এখন এই জন্য দেখো, এই জন্য সেলসিয়াসে যদি আমি কাউকে বলি যে সেলসিয়াস স্কেলে সে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস বা 23 ডিগ্রি সেলসিয়াস, ধরো 23 ডিগ্রি সেলসিয়াস একটা পদার্থের তাপমাত্রা, বা 27 ডিগ্রি সেলসিয়াস, সরি 27 ধরি আমি এটাকে, এটা হচ্ছে আমি ধরলাম যে 27 ডিগ্রি সেলসিয়াস একটা বস্তুর তাপমাত্রা, তাহলে আমি তাহলে তাকে বলবো কেলভিন স্কেলে সে কত বলো তো? মাইনাস করবো 273। যোগ করব 273, কারণ এই যে জিরোতেই ছিল 273, তাহলে আমি জিরোকে এখন ধরে নিচ্ছি 273, তাহলে 27 হয়ে যাবে কত? 300 কেলভিন। তাহলে এই জায়গায় যে 27 ছিল সে হয়ে যাবে আমার জন্য 300 কেলভিন, কারণ আমার জন্য যেটা সেলসিয়াসে বা সেন্টিগ্রেডে যেটা ছিল 0 সেটা হচ্ছে কেলভিনে 273, তাহলে জিরোতেই আমি 273, তাহলে 27 তার সাথে আর 27 যোগ হবে, তাহলে 300। এই জন্য আমরা বলি যে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে যেতে হলে 273 যোগ করতে হয়। কেন, এবার কি বোঝা গেছে কিনা? জি স্যার। খুবই ইজি, যে আমি প্রকৃতপক্ষেই 0 কেলভিন বলতে হচ্ছে 273 ঘর পেছনে, তাহলে 273 ঘর পেছনে গিয়ে প্রকৃত 0 পাওয়া গেছে, অতএব 273 হবে আমাদের সেন্টিগ্রেডের 0 হবে 273 কেলভিন, তাহলে এর পরের যত আসবে তার সাথে জাস্ট 273 যোগ করে দেব, সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন পাওয়া যাবে। খুবই সিম্পল ভাবে এটা বের হয়ে গেছে। এরপরে তোমরা এখানে কিছু রিডিং পড়ার জিনিসপত্র আছে, তোমরা এগুলো পড়ে নিবা। আর তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল হিসাবে কেলভিন স্কেলকেই ধরা হয়েছে, কারণ আন্তর্জাতিকভাবে আসলে প্রকৃতটাকেই স্কেল হিসাবে ধরে নেওয়া হয়েছে। আমার কথা কি বুঝছো? জি স্যার। এর মধ্যে প্রকৃত প্রকৃত জিরো কোনটা, এইটা না এটা? কেলভিন না সেলসিয়াস? কেলভিন। কেলভিন। এই জন্য প্রকৃতপক্ষেই যেটা জিরো ওইটাকে আন্তর্জাতিক তাপমাত্রার স্কেল হিসাবে ধরে নেওয়া হয়েছে। এরপরে তোমার এখানে কিছু মানে রিডিং বিষয় আছে, এটা দরকার হলে আমি আগামী ক্লাসে আরো একটু বুঝাবো। আমরা এখন চলে যাব মূলত ম্যাথমেটিক্যাল পার্টটাতে, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার আমরা 0তম সূত্র শিখলাম, এবার শিখবো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এবং এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসা শুরু করে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র কয়েকজন বিজ্ঞানী কয়েকভাবে প্রকাশ করছেন। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিজ্ঞানী জুল একভাবে প্রকাশ করছেন। বিজ্ঞানী জুল বলছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দিয়ে আমি শুরু করি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, প্রথম সূত্র বলতেছে, প্রথম সূত্র কয়েকজন বিজ্ঞানী যেহেতু মানে কয়েকভাবে প্রকাশ করছেন, তার মধ্যে জুলের বিবৃতিটা আমি বলি। জুলের বিবৃতি, জুলের বিবৃতি বলতেছে যে তাপ হচ্ছে কোন কোন বস্তুর যান্ত্রিক শক্তি তথা কাজে রূপান্তর যদি আমরা করি, তখন শক্তি যে কাজে রূপান্তরিত হয় বা যান্ত্রিক শক্তি যে তাপে রূপান্তরিত হয়, এরা পরস্পর সমানুপাতিক। তার মানে প্রথম কথা বলতেছে যেটা, কাজ তাপের সমানুপাতিক। কাজ তাপের সমানুপাতিক, এটা দিয়ে কি বোঝায়? যত আমি কোনো বস্তুতে হিট দিব তত বেশি কাজ পাবো, অর্থাৎ কোনো একটা যন্ত্রে যত বেশি হিট দেওয়া যায় তত সে আমাকে কাজ দেয়। কারণ প্রথম দিকের যন্ত্র বলতে আসলে স্টিম ইঞ্জিন বোঝানো হতো, স্টিম ইঞ্জিনে যত বেশি হিট দেওয়া যায় তত বেশি কি পাওয়া যাবে? কাজ পাওয়া যাবে না? হ্যালো, আচ্ছা, এটাকে সমান করার জন্য W ইকুয়াল টু লেখা হইতো J ইন্টু H। এখানে যেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যেহেতু এটা বিজ্ঞানী জুল করছেন এজন্য তার নামের প্রথম অক্ষর এখানে বসাই দিয়েছেন। অতএব এই জে কে পরবর্তীতে বলা হয় তাপের যান্ত্রিক তুলাঙ্ক, যান্ত্রিক তুলাঙ্ক বলা হয় W/H, যান্ত্রিক তুলাঙ্ক। মনে থাকবে? হ্যালো, তাহলে জুল তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে কিভাবে বিবৃত করছে? যে কাজ হচ্ছে তাপের সমানুপাতিক, যত বেশি তাপ দেওয়া যায় তত বেশি যন্ত্র আমাদের কাজ দেয়। এই হচ্ছে প্রথম সূত্রের জুলের বিবৃতি ছিল। তো জুলের এই বিবৃতি আসলে পূর্ণাঙ্গ ছিল না। আমরা জানি যে আমি তাপ দিলে কাজ পাবো, আচ্ছা এটা ভালো কথা, কিন্তু কতটুকু তাপ দিলে কতটুকু কাজ পাওয়া যাচ্ছে আর কতটুকু তাপ শক্তি অন্য অন্য দিক দিয়ে অপচয় হচ্ছে, এইটা পরিমাপের কোনো সিস্টেম এই সূত্র আমাদের দিচ্ছে না।
তো তাপগতিবিদ্যার এই প্রথম সূত্রকে একটু আপডেটেড করে বিবৃতি দিচ্ছেন বিজ্ঞানী ক্লোসিয়াস বা ক্লোসিয়াসই বলে তাকে। বিজ্ঞানী ক্লোসিয়াস, বাংলায় কিভাবে লেখা আল্লাহ জানে। ক্লোসিয়াসের বিবৃতি বলে এটাকে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লোসিয়াসের বিবৃতিটা কি খেয়াল করো। ক্লাসিয়াস বলে অনেক জায়গায়, ক্লোসিয়াস বলে বিবৃতি। সে এটাকে কিভাবে বিবৃত করছে যে আমি যদি কোনো যন্ত্রে কিছু পরিমাণ তাপ দেই, তার কিছু অংশ সে অভ্যন্তরীণ শক্তি হিসাবে ব্যবহার করবে এবং বাকি অংশ বাইরে কাজ সম্পাদন করবে। আমরা একটা সিম্পল যন্ত্র হিসাবে একটা সিলিন্ডার এবং পিস্টন চিন্তা করতে পারি, কারণ আমরা জানি যে তাপ ইঞ্জিনের বেশিরভাগই সিলিন্ডার পিস্টন দিয়ে চলে। তো আমরা ধরলাম যে এই হচ্ছে আমাদের কাছে একটা সিলিন্ডার পিস্টন, এর মধ্যে কিছু গ্যাস আছে। আমরা প্রথম এটাকে তাপ দিলাম। আমরা যখন এটাতে তাপ দিব, ডেল কিউ, তাপকে কিউ দিয়ে প্রকাশ করা হয়, আমরা ডেল কিউ পরিমাণ তাপ এখানে দিলাম। তাপ দেওয়ার ফলে প্রথমেই কি এই পিস্টনটা উঠতে শুরু করবে, না প্রথম আগে এই গ্যাস গরম হবে বলো তো? হ্যালো, আগে এই পাত্রগুলো গরম হবে, এই গ্যাসটা গরম হবে। এই যে যে পাত্র এবং গ্যাস গরম হতে যেই তাপ লাগলো সেটা হচ্ছে ডেল ইউ। এবং তারপরে এই পিস্টনটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করবে, এই গ্যাস প্রসারিত হয়ে উপরের দিকে এটাকে উঠাবে। তার মানে এই যে এই পরিমাণ যে উঠলো, সরণ ঘটলে সেখানে কি ঘটে বলতো? সরণ ঘটা মানেই কি? কাজ সম্পাদিত হয়েছে, কারণ এই পিস্টনটা সরছে, এই জন্য এই জায়গায় কাজ হয়েছে। তাহলে ক্লোসিয়াস এটাকে বিবৃত করছে, আমি যদি কোনো যন্ত্রে ডেল কিউ পরিমাণ তাপ শক্তি প্রদান করি, তার ডেল ইউ পরিমাণ শক্তি সে অভ্যন্তরীণ শক্তি, এই যে ভেতরে তার গ্যাসকে বা তার পদার্থকে গরম করতে যে শক্তি ব্যয় করবে সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি নাম দিছে। সে বলতেছে অভ্যন্তরীণ শক্তি হিসাবে ডেল ইউ পরিমাণ শক্তি ব্যয় করবে এবং বাকি শক্তিটা বহিরাগত কাজে ব্যয় করবে। তার মানে আমাদেরকে কাজ দিবে ডেল ডাব্লিউ পরিমাণ, সে নিজে গরম হবে বা নিজের পদার্থগুলোকে তাপ দিয়ে উত্তপ্ত করবে ডেল ইউ পরিমাণ, এবং আমরা দিয়েছিলাম ডেল কিউ পরিমাণ। এইটাকে বলা হয় ক্লোসিয়াসের বিবৃতি। এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র আসলে যদি তোমাদের নাম উল্লেখ করে না দেয় যে ক্লোসিয়াসেরটা লেখো বা জুলেরটা লেখো, নাম উল্লেখ করে দিলে তো ওইটাই লিখবা। যদি নাম উল্লেখ না করে তাহলে এই বিবৃতিটাই তোমরা লিখবা। কথা কি বুঝছো? তাহলে আমাদের এখানে বলতেছে যখন কোনো সিস্টেমে কিছু পরিমাণ শক্তি প্রদান করা হয়, ডেল কিউ পরিমাণ, এই যে এখানে কিছু পরিমাণ শক্তি প্রদান করা হয়, তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ বহিরাগত কাজ সম্পাদন করে। এবং এইটাকে ডিফারেনশিয়াল ফরম্যাটে বা ক্ষুদ্র পরিমাপ আকারে লিখলে এটাকে আমরা লিখতে পারি ডিফারেনশিয়াল ফরম্যাটে ক্ষুদ্র পরিবর্তনের জন্য। এখানে লিখে দাও, ক্ষুদ্র পরিবর্তনের জন্য এটাকে লেখা যায় dq ইকুয়াল টু du প্লাস dw। তার মানে ডি ফরম্যাটে লেখা হয় ক্ষুদ্র পরিবর্তনের জন্য। এখন এই সংজ্ঞাটা পড়াইতে গিয়ে আমরা কিন্তু একটা নতুন কনসেপ্টের সাথে সম্মুখীন হলাম, যে কোনো সিস্টেম কাকে বলে। তাহলে আমাদের একটা নতুন জিনিস আসলো যে সিস্টেম কাকে বলে। কারণ আমরা এখানে সংজ্ঞায় বলছি কি, যে কোন সিস্টেমে ডেল কিউ পরিমাণ তাপ দিলে ডেল ইউ পরিমাণ অভ্যন্তরীণ শক্তি এবং ডেল ডাব্লিউ পরিমাণ বহিরাগত কাজ সম্পাদন করে। তো এই যে সিস্টেম কথাটা আসছে, এই সিস্টেম কি? সিস্টেম বা ব্যবস্থা, সিস্টেমের বাংলা হচ্ছে সিস্টেম বা ব্যবস্থা। সিস্টেম বা ব্যবস্থা হলো প্রকৃতি থেকে যেই অংশটাকে আমরা বিচ্ছিন্ন করে আমাদের মানে গবেষণার জন্য বা কোনো কি বলে রিসার্চ ওরিয়েন্টেড কোনো একটা কাজের জন্য আমরা, সিস্টেম হচ্ছে পরিবেশ থেকে আমরা যেই অংশটাকে আলাদা করে নিই। সিস্টেম বা ব্যবস্থা হচ্ছে পরিবেশ থেকে আলাদা করে নেওয়া
অংশ, বিশেষ অংশ। মানে এটা এটা আসলে কি বোঝাচ্ছি আমি একটু খেয়াল করো। সিস্টেম হচ্ছে আমি যখন একটা যন্ত্রের তাপ হিসাব করব তখন কিন্তু আমি পুরো পৃথিবীর তাপের পরিবর্তন হিসাব করব না। আমি যদি এখানে তাপ দেই শুধু কি এই যন্ত্রটাই তাপ পাবে? এর আশপাশেও তো তাপ এদিক ওদিকে যাবে। আমি জাস্ট এই পুরো পৃথিবীর পরিবর্তন হিসাব করতে যাব না। আমি জাস্ট এই সিলিন্ডার পিস্টনের এই অংশটার মধ্যে সীমাবদ্ধ থাকব। তাহলে হিসাবের সুবিধার্থে আমরা পরিবেশ থেকে তাত্ত্বিকভাবে বা বিবেচনা করার জন্য যেই অংশটাকে আলাদা করে হিসাব করি এই অংশটাই হচ্ছে আমার জন্য সিস্টেম। যেমন এই ক্ষেত্রে এই সিলিন্ডার পিস্টনটা আমার জন্য সিস্টেম। কেমিস্টের জন্য একজন কেমিস্ট যখন বিক্রিয়া ঘটায় তখন তার জন্য ওই যে বিক্রিয়াটা ঘটাচ্ছে, যে বিকারের মধ্যে বা যে টেস্ট টিউবের মধ্যে বিক্রিয়া ঘটাচ্ছে ওই টেস্ট টিউবটা তার সিস্টেম। আবার একজন আবহাওয়াবিদের জন্য একটা পুরো অঞ্চল হতে পারে সিস্টেম। সিস্টেম যে একটা নির্দিষ্ট আকার হবে সেটা না, কিন্তু একজন আবহাওয়াবিদ যে আবহাওয়া নিয়ে গবেষণা করে তার জন্য সিস্টেমটা কি, পুরো অঞ্চলের আবহাওয়াটাই তার জন্য কি সিস্টেম। অর্থাৎ সিস্টেম হচ্ছে আমি হিসাবের সুবিধার্থে যেই অংশটাকে বিবেচনা করে নিচ্ছি সেটাই হচ্ছে আমার সিস্টেম। আমি কি বুঝাইতে পারছি তোমাদের? জি স্যার। ওকে, এখন এই সিস্টেম 3 প্রকার হতে পারে। এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা আসেও পরীক্ষায় মাঝে মধ্যে। তো সিস্টেম 3 প্রকার হতে পারে। এক নাম্বার হচ্ছে উন্মুক্ত সিস্টেম। উন্মুক্ত সিস্টেম। 2 নাম্বার হচ্ছে বদ্ধ সিস্টেম। 3 নাম্বার হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। এখন উন্মুক্ত সিস্টেম কি? যেই সিস্টেম থেকে আমরা কাজের সময় যে সিস্টেমের সাথে পরিবেশের সাথে শক্তি এবং পদার্থ উভয়েরই লেনদেন হতে পারে সেটাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি, ধরো আমি একটা বাসায় বাসায় আমরা যে পাতিলে করে রান্না করি, রান্নাটাও কিন্তু এক ধরনের কি তাপগতীয় কাজ। তো মনে করো আমরা যখন রান্না করি, খোলা পাতিলে রান্না করতেছো, যদিও পাতিল খুব একটা ভালো আঁকি নেই, তো এই খোলা পাতিলে যখন রান্না করি আমরা তাপ দিচ্ছি, আমরা যখন খোলা পাতিলে ভাত রান্না করি তখন এই পাতিল থেকে এই যে আমি ডেল কিউ পরিমাণ তাপ দিলাম, এই তাপটা কি এই পাশ দিয়েও বের হচ্ছে? তাপ বের হচ্ছে না? তাপ চলে যাচ্ছে কিনা? এদিক দিয়ে তাপ যাচ্ছে, বের হচ্ছে, পরিবেশের সাথে তাপ লেনদেন হচ্ছে। আবার এইখান দিয়ে কিছু বাষ্প আকারে পানির কণাও বের হয়ে যাচ্ছে না? হ্যালো, পানির কণাগুলো বাষ্প আকারে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা কি সিস্টেম? এটা উন্মুক্ত সিস্টেম, মানে 1 নাম্বার সিস্টেম। এটা উন্মুক্ত সিস্টেম। উন্মুক্ত সিস্টেম, কথা কি বুঝছো? তার মানে এইখান থেকে তাপ এবং পদার্থ মানে শক্তি এবং পদার্থ উভয়ই যদি পরিবেশের সাথে যাতায়াত করতে পারে বা লেনদেন হতে পারে সেটাকে আমরা বলি উন্মুক্ত সিস্টেম। এরপরে আসো বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম কি? মনে করো আমরা একটা প্রেসার কুকার নিলাম, এই সেম রান্নাটাই আমরা প্রেসার কুকারে করলাম। প্রেসার কুকারের যদিও ওই যে এটাকে কি বলে জানি না, শীষ দেওয়া বলে, ওই শীষ দেওয়ার আগ পর্যন্ত এখান থেকে কোনো পদার্থ বের হতে পারে? না স্যার। তাহলে এই যতক্ষণ এটা বদ্ধ অবস্থায় থাকবে, মানে এই শীষ দেওয়ার সময় কিছু পদার্থ বের হয়ে যায় যদিও, কিন্তু সেই ক্ষেত্রে এখান থেকে কি বের হচ্ছে বলো? তাপ বের হয়ে যাচ্ছে কিনা? হিট কি বের হয়ে যাচ্ছে না? হিট বের হতে পারছে কিন্তু পদার্থ বের হতে পারছে না। বদ্ধ সিস্টেম হচ্ছে যেই সিস্টেম থেকে তাপ তাপের লেনদেন হবে, তাপ বাইরে থেকে ভেতরে, ভেতর থেকে বাইরে আসতে পারবে, যাইতে পারবে, কিন্তু কোনো পদার্থ বাইরে বেরোতে পারবে না, বাইরে থেকে ভেতরে আসতে পারবে না। সেটা হচ্ছে বদ্ধ সিস্টেম। আমার কথা কি বুঝছো? এর পরেরটা আসো বিচ্ছিন্ন সিস্টেম। এর পরেরটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেমটা কি? বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে যেখান থেকে তাপ এবং পদার্থ কেউই বাইরে থেকে ভেতরে, ভেতর থেকে বাইরে যাতায়াত করতে পারবে না। এরকম একটা উদাহরণ আমাকে দাও তো, কারো কাছে জানা আছে? হুম, চায়ের ফ্লাক্স
চায়ের ফ্লাক্স ব্যবহার করছো না তোমরা? মারাত্মক চায়ের ফ্লাক্স হয়ে গেছে। যাও, চায়ের ফ্লাক্স হচ্ছে তার একটা উদাহরণ। চায়ের ফ্লাক্সে আমরা যখন চাকে আটকে দেই, এই যে এই মুখ আটকে দেই, তখন এখান থেকে কি বেরোতে পারে না? তাপও বেরোতে পারে না। এই, আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যালো, এই কিসের ছুটি? এদিকে খেয়াল করো, আমার কথা শুনছো? তো কি ছুটি ঘোষণা করে কে? এদিকে খেয়াল করো। তাহলে চায়ের ফ্লাক্স হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। মন থাকবে, কারণ এই চায়ের ফ্লাক্স থেকে কি পদার্থ বের হতে পারে না, আটকানো অবস্থায় এখান থেকে তাপও বের হতে পারে না। আমার কথা বুঝছো সবাই না বুঝো নাই? এটা আজকে রিডিং পড়বা, রিডিং পড়ার সময় আমি যে উদাহরণগুলো দিচ্ছি এই উদাহরণগুলো মনে রাখবা, তাইলে দেখবা এটা অনেক সহজ হয়ে যাবে। এইবার আমাদের কতগুলো প্রক্রিয়া জানতে হবে, তাপীয় প্রক্রিয়া। অল্প কিছু সময় আছে, এই অল্প কিছু সময়ের মধ্যে যতটুকু আগানো যায় প্রথম সূত্র শেষ করে ফেলার চেষ্টা করব আমি আজকে। প্রক্রিয়াগুলো কি কি দেখো, চারটা প্রক্রিয়ায় কাজ হতে পারে। তাপগতীয় প্রক্রিয়া চারটি। তাপগতীয় প্রক্রিয়া কয়টা? চারটি। তাপগতীয় প্রক্রিয়া চারটি। এক নাম্বার হচ্ছে সমতাপীয় প্রক্রিয়া। সমতাপীয় প্রক্রিয়া, এই চারটা নিয়ে আমাদের আলোচনা বেশি থাকবে। দ্বিতীয়টা হচ্ছে সম উষ্ণ প্রক্রিয়া, না সরি, সমতাপীয় মানেই সমউষ্ণ। সম আয়তন প্রক্রিয়া, আয়তন প্রক্রিয়া। তিন নাম্বারটা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। চার নাম্বারটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। সমচাপীয় প্রক্রিয়া। দেখো, আমরা এই চারটা প্রক্রিয়ার জাস্ট সংজ্ঞা জানলেই হবে, এবং কিছু ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আছে, এটা আগামী দিন করাবো। সমতাপীয় বা সম উষ্ণ বলে অনেক জায়গায়। সমতাপীয় বা সম উষ্ণ প্রক্রিয়া হচ্ছে যেই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, তার মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। আয়তন এবং অন্যান্য জিনিসের পরিবর্তন হলেও আয়তন এবং চাপের পরিবর্তন হবে, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, সেটা সমতাপীয় প্রক্রিয়া। যেই প্রক্রিয়ায় আয়তন স্থির থাকবে, তাপমাত্রা তারপরে চাপ এগুলো পরিবর্তন হবে, সেটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেখানে আয়তন চাপ এগুলো পরিবর্তন হবে, কিন্তু তাপের কোনো মানে লেনদেন হবে না, তাপ পরিবেশে যাবেও না আসবেও না, সেটাকে বলা হয় রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। নামের মধ্যেই কিন্তু দেখো, সমতাপীয় মানে তাপমাত্রা স্থির সমান থাকবে, সম আয়তন আয়তন স্থির থাকবে, অন্য সব পরিবর্তন হবে। রুদ্ধ তাপীয় মানে তাপকে আটকে রাখা হবে, তাপকে বাইরে যেতে দেওয়া হবে না, বাইরে থেকে ভেতরে আসতে দেওয়া হবে না, তাহলে এটা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তাহলে সমচাপীয় প্রক্রিয়া কি হবে তোমরাই বলো? সমান চাপ। চাপ স্থির থাকবে, বাকি সব পরিবর্তন হতে পারবে, তাহলে এটা হবে সমচাপীয় প্রক্রিয়া। বইয়ের ভাষায় তোমরা একটু পড়ে নিবা, কিন্তু ব্যাপারগুলো কিন্তু এই এইরকমই, যে সমতাপীয়, সম আয়তন, সম চাপীয়, আর একটা হচ্ছে রুদ্ধ তাপীয়। তো এই এই ব্যাপারগুলো একটু পড়বা। তো এই প্রক্রিয়া পর্যন্ত আজকে থাকলো, আর আগামী দিন আমরা আপেক্ষিক তাপ থেকে শুরু করে বাকিটা, বাকি যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো করে ফেলবো। খুব বেশি নাই, যতটুকু পড়াইছি আর ততটুকু পড়াইলে এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ।